আচ্ছা, আমরা আগে প্রতিসরণের যে অংশটুকু পড়িয়েছিলাম তার কিছু অংশ বাকি আছে। আজকে আমরা সেগুলো আলোচনা করব। আমরা আগের দিন পড়েছিলাম কোনো বস্তু যদি ঘনমাধ্যমে থাকতো, আমরা আগের দিন সেটা বলেছিলাম যে বস্তু এরকম থাকলে নিচে যখন তাকানো হয় কি দেখি আমরা, না ওই খানিকটা যেন মনে হয় যে এটা এই যে এরকম একটা আপাত গভীরতা কমে গেছে। এক্ষেত্রে এইটা ছিল ঘনমাধ্যম, আর এইটা বলছে কি ছিল, লঘু মাধ্যম। এখান থেকে দেখছিলাম। আজকে আমরা উল্টো বলি, ধরে নাও যে বস্তুটা এখানে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে, তাহলে আমার এইটা হচ্ছে লঘু মাধ্যম, এইটা ঘন মাধ্যম। আমরা দুটো রশ্মি নিলাম, এই যে একটা রশ্মি, এই বস্তুকে একটা রশ্মি এখানে এলো, লঘু থেকে ঘন এলে অবিলম্বর দিকে বেঁকে এলো, তাহলে এখানে এই যে এখানে এলো। আর একটা রশ্মি এটা যদি এরকম সোজা আসে তাহলে এটা নিশ্চয়ই সোজা চলে আসবে এরকম। দেখো আমাদের চোখ দেখে সোজা, তাহলে আমি যদি এখানে তাকাই তাহলে কি হবে, তাকালে দেখো আমাদের মনে পেত না এই রশ্মিটা আসছে এখান থেকে সোজা, তাহলে এক্ষেত্রে পি বিন্দুটাকে মনে হবে যেন পি ড্যাশ থেকে আসছে। তাহলে পিটা হচ্ছে বস্তুটা বা এই বিন্দুটার যে প্রকৃত অবস্থান, আর আমি দেখব এখানে, তাহলে এটাই নিষ্পত্তি। তাহলে পি ড্যাশটা হচ্ছে পির প্রতিবিম্ব, অবশ্যই অসৎ প্রতিবিম্ব দেখতে পাচ্ছি। তাহলে আমরা নাম দিই আগের মতোই, তারপর এটাকে ধরে নিলাম যে এটা এন বিন্দু, এটাকে নাম দিলাম ও। এইটা নিশ্চয়ই অবিলম্ব, এখানে আপতন করে আই। দেখো এইটা আই হলে এটা একান্তর কোণ, এটাও নিশ্চয়ই আই হবে। আর এটা যে প্রতিসরণ কোণ আর হয়, তাহলে এটাও নিশ্চয়ই এর উল্টোটা মানে বিপরীত কোণ আর হবে। আবার এখানে এটা ধরলে এটা আবার একান্তর কোণ, তাহলে এটাও নিশ্চয়ই আর। এই ছবিটা ভালো করে কোনটা আই কোনটা আর ভালো করে এঁকে নেবে, নিলে বাকি প্রমাণ খুব সহজ। তাহলে এখানে এটা হচ্ছে বিভেদ তল। তাহলে বস্তুর প্রকৃত উচ্চতা কোনটা, এইটা নিচ্ছি পিএন, একে নাম দিলাম ডি। তাহলে বস্তুটা আছে ডি উচ্চতায়, আর আমি দেখছি কোথায়, তাই না? অর্থাৎ এটা হচ্ছে আমার ডি ড্যাশ, আর এইটুকু হচ্ছে আমার ডি, তাই না? দেখো তাহলে ডিটাকে দেখছি ডি ড্যাশ দূরত্বে, পরিষ্কার। আগে যেরকম এখানে ডি ড্যাশটা কম ছিল, মানে অনেকটা ওপরে, এখানে উল্টো, যে এটা দূরত্ব আমি বেশি দেব, অর্থাৎ এখানে আপাত উচ্চতা বেশি হয়ে যাচ্ছে, আগে এখন কমে গেছি। এবার আমরা এটার মধ্যে একটা সম্পর্ক বলি, ওই আগের মতোই যদি বলি এটাকে 1 নম্বর মাধ্যম, এটাকে 1 নম্বর মাধ্যম বললাম, এটাকে 2 নম্বর মাধ্যম বললাম, 1 থেকে 2 এর দিকে আসছে। তাহলে আমরা আগে সিমের সূত্র প্রয়োগ করব, একদম আগের প্রমাণটার মতোই। তাহলে কি লিখবো, দেখো এখানে ত্রিভুজ কোনটা নেবো, এই যে ও পি এন, ও পি ড্যাশ এন, এই দুখানা ত্রিভুজ, এই যে এইটা আর এইটা, এই দুখানা ত্রিভুজের মধ্যে ওই সাইন আই বাই সাইন আর করে মিউ লিখবো, স্নেলস ল। তাহলে সাইন আই বাই সাইন আর, সাইন আই কোনটা, আই মান দেখো এখানে এই কোনটা, লম্ব বাই অতিভুজ, তাই না? লম্ব কোনটা, ও এন, অতিভুজ কোনটা,
ওপি, আর সাইন আর এর ক্ষেত্রে কি হবে, ও এন তো একই থাকবে, এই যে লম্ব বাই অতিভুজ ওপি ড্যাশ। বুঝতে পারছো, ওইটাকে সরল করে ওয়েন কেটে যাবে না, তাহলে কি হবে ও পি ড্যাশ বাই, প্রমাণটা একদম আগের মতোই, খালি তাকালেই হবে। এবার আমরা যদি ধরে নিই যে এই কোণটা ছোট, মানে সেক্ষেত্রে প্রায় লম্ব আপতন ধরে নিলে তখন সে আগের মধ্যে ধরে নেবো যে এই ওপিটা পি এর সমান বা ওপি ড্যাশটা এটার সমান হবে। তাহলে প্রায় লম্ব আপতন ধরলে এটা তখন আমরা কি লিখবো, এন পি ড্যাশ, মানে ওটাকে এখান থেকে নেবো, এইটাকে এখান থেকে আগের মতোই, এটা হবে এন পি। তো এন পি ড্যাশ, এন পি ড্যাশ মানে পি ড্যাশ এন, তাহলে পরিষ্কার হতো এটা ডি ড্যাশ, আর এন পি বা পি এন মানে হচ্ছে ডি। এবার সংজ্ঞা অনুসারে স্টেনাস লঞ্চ এটা কি, এটাই নিশ্চয় আমার কি হবে, এটা তো মিউ। তবে আমরা কি বলতে পারি, এটা এখান থেকে এখানে আসছে, তাহলে কি বলবো এ ওয়ান মিউ টু, এক থেকে দুইয়ের, এবং অর্থাৎ 1 নম্বর মানে লঘু মাধ্যম, 2 নম্বর মানে ঘন মাধ্যম। সাধারণত আবার ঘন মাধ্যমে ধরে নিই, তো অতএব এখানে কি পাচ্ছি, ডি ড্যাশ সমান গুণ করলে কোনাগুনি কি দাঁড়াচ্ছে দেখো, 1 মিউ টু ডি মানে ইন্টু ডি। এবার তুমি যদি ধরে নাও যে ওপরটা বায়ু বা শূন্য মাধ্যম ধরে নিলে আর কি, মানে পরম প্রসারাঙ্ক ধরে যদি, তা সেক্ষেত্রে আমি আর সিম্পলি লিখতে পারি এরকম, ডি ড্যাশ সমান মিউ ডি। মিউটা হচ্ছে এক্ষেত্রে অবশ্যই লঘু মাধ্যম সাপেক্ষে ঘন মাধ্যমের প্রতিসরণ। দেখো ঘন মাধ্যম প্রসারাঙ্ক লঘু সাপেক্ষে 1 থেকে বেশি হয়, তার পরিষ্কার এখান থেকে বুঝতে পারছি এটাকে 1 থেকে বড় সংখ্যা গুণ করে নিশ্চয়ই ডি ড্যাশ নিশ্চয়ই গ্রেটার দেন ডি। দেখতে পাচ্ছি পরিষ্কার ডি ড্যাশ বেশি, অর্থাৎ বস্তু যত উপরে আছে তার থেকে অনেক বেশি উপরে আমার মনে হবে। তাহলে কতটা বেশি উপরে, না এইটুকু বেশি উপরে, এই যে এখান থেকে এইটুকু আমার বেশি উঠে আপাত গভীরতার আপাত উচ্চতার বেড়ে গেছে কতটা, তাহলে এটা হবে নিশ্চয়ই ডি ড্যাশ, মানে আপাত সরণ, বস্তুর আপাত সরণ এখানে ছিল মনে হচ্ছে এখানে, এটাকে বলে আপাত সরণ, তাহলে ডি ড্যাশ মাইনাস ডি। কথা হবে মিউ বসিয়ে দাও, একবারে লিখছি আমি, দেখো তাহলে এটাই হচ্ছে আমরা বলি আপাত সরণ, অর্থাৎ অতটা উপরে উঠে গেছে। তাহলে বস্তুকে লঘু মাধ্যম থেকে দেখলে কেমন হবে, আবার ঘন মাধ্যম থেকে দেখলে কেমন হবে, এই দুটো ব্যাপার। আগেটা ঘন মাধ্যম থেকে দেখলে কি হয়, লঘু মাধ্যম থেকে দেখলে কি হয় আগে বলছে, এটা এখানে তাকাচ্ছি, আর এখানে হচ্ছে মানে এই কেসটা বলে কখন হয়, মাছের ক্ষেত্রে, মাছ বা যে কোনো জলচর প্রাণী তারা জল ঘন মাধ্যম, তাই না, লঘু মাধ্যম। মাছ যখন জলের ভেতরে থেকে দেখছে উপরে বায়ুতে থাকা কোনো বস্তুকে, সে এরকম দেখবে যতটা উপরে বস্তু আছে সে দেখছে আরো বেশি উচ্চতায়। সুতরাং জলের ভেতর থাকা প্রত্যেক প্রাণী, জলচর প্রাণী নিশ্চয়ই, তার ক্ষেত্রে এইরকম অভিজ্ঞতাই হয়। তো সুতরাং আমরা একটা বস্তুকে এইরকম ক্ষেত্রটা হয় আমাদের বায়ুমণ্ডলেও হয়, বইটা পড়বে এরকম অনেক উদাহরণ দেওয়া আছে। আমরা ভোরবেলায় মানে সকালবেলায় বা সূর্যাস্তের সময় আর কি, সূর্যাস্ত বা সূর্যোদয়ের সময় কি হয়, আমাদের পৃথিবী চারটে বায়ুমণ্ডল আছে, জানো ওপরের দিকে কি, ওপরের দিকে লঘু মাধ্যম, বায়ুর নিচের দিকে বেশি ঘন মাধ্যম, ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার এরকম আছে। তাহলে এখানেও এখানে যে সূর্য থাকে, বুঝতে পারছো, এই যখন এরকম করে যখন পর পর লঘুতে ঘন আসবে, একটু বেঁকে বেঁকে আসবে, এরকম ব্যাপারটা হবে। তাহলে সে কী হবে, এরকম একটু একটু করে বাঁকতে 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 এক সময় এসে দর্শকের কাছে পৌঁছবে। কিন্তু এই যে বললাম চোখ দেখে সোজা, সেই দেখবে এরকম দেখো। তাহলে আমার সূর্য আছে এখানটায়, আর আমি দেখছি কোথায়, অনেক ওপরে।
অর্থাৎ সূর্যের আপাত অবস্থান প্রকৃত অবস্থানের অনেক উপরে। এটা সূর্যোদয় কিংবা অস্তের সময় হয়। তবে দুপুরবেলা কী হয়, সূর্য একদম লম্বভাবে কিরণ দেয়, তো সেক্ষেত্রে এই ব্যাপারটা অতটা হয়, বেশি হবে না, হয় তখন তির্যক ব্যাপারটা খুব থাকে না, যার ফলে এই আপাত পরিবর্তন খুব একটা হয়। তাহলে এইভাবে ব্যাপারগুলো ভাবতে হবে। আর সূর্য যেহেতু বিশাল বড় আকারে, তার নিচের বিন্দু ওপরের বিন্দু তাদের মধ্যেও নিশ্চয়ই একটুখানি এই বরাবর এই বিন্দু সমান দূরত্বে আসবে, কিন্তু ওপরে নিচে আবার সূর্যের আকার বিশাল বড়, যার ফলে ওপরে আর নিচে যখন এখান থেকে আসবে আর এখান থেকে যখন আসবে, এদের মধ্যে আবার দূরত্ব একই হবে না। হ্যাঁ, যার ফলে এই বরাবর যে আপাত গভীরতা উচ্চতা আর এই বরাবর কিন্তু সমান হবে, যার ফলে কী হবে, সূর্যকে ডিম্বাকার মনে হতে পারে। এগুলো বইতে আলোচনা আছে, ভালো করে দেখবে, জাস্ট তোমাকে বললাম, খুব একটা অসুবিধা হবে না। তাহলে প্রতিসরণ সংক্রান্ত এই জিনিসটা দাঁড়ালো। তাহলে কি দাঁড়ালো না, ঘন বস্তু থেকে ঘন মাধ্যমে থাকা কোনো বস্তুকে যদি লঘু মাধ্যম থেকে দেখা হয়, তাহলে বস্তুটা উচ্চতা কমে যায়, মানে গভীরতা কমে যায়। আর যদি লঘু মাধ্যম আছে দেখি ঘন মাধ্যম থেকে, তাহলে আপাত উচ্চতা বেড়ে যায়। এবং আমরা দুখানা সূত্র মনে করে, একটা আমরা বলে নিই আরেকবার, ডি ড্যাশ সমান হচ্ছে ডি বাই মিউ, আর একখানা পেলাম আমরা ডি ড্যাশ সমান মিউ ইন্টু ডি। এটা উপরের দিকে যেটা আমরা এক্ষুনি বললাম, এটা হচ্ছে এর আগের দিন যা বলছিলাম। এবার সবসময় মনে রাখবে যে আলো এই ধরনের প্রতিবিম্ব বা না প্রবলেম করতে গেলে ওই একটা বিশেষ সূত্র বা নিয়ম তোমাদের মনে রাখতে হবে। এটা খুব সহজ, জানো তোমরা, ওরা প্রত্যাবর্তনের নিয়ম। অর্থাৎ আলো একটা বিন্দু থেকে আর এক বিন্দুতে যখন যাচ্ছে, ধরো এখান থেকে আলো গিয়ে এখানে এগুলো গিয়ে, একে এ বললাম, বি বললাম, তাহলে এ থেকে বিতে গেল, বলছে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় আলো যে পথে যায়, যদি তার গতিপথে আমি উল্টে দিই, অর্থাৎ এদিকে যদি আসে, তাহলে বলছে কিন্তু সে আবার সেম জায়গায়, মানে আবার আগের জায়গাতেই আসতে বাধ্য। এমনটি নয় যে সে অন্য পথে আসবে, তা কখনো হতে পারে। এটাকে বলা হয় রিভার্সিবিলিটি অফ লাইট, আলোর প্রত্যাবর্তনের নীতি, রিভার্সিবিলিটি অফ লাইট। অর্থাৎ প্রত্যাবর্তন যখন করছে তাকে একই পথ ধরে আসতে হবে, যার ফলে কী হচ্ছে, আমরা যখন আলোর গতিপথকে উল্টে দেবো, আমাকে সেই একই রেখায় আঁকতে হবে, এটা মাথায় রাখতে হবে, যে অন্য কোন দিকে আঁকবো, কীভাবে আঁকবো আর ভাবার কোনো দরকার নেই। আর এখানে বিশেষ নিয়ম হয়তো অঙ্কের জন্য লাগে না, কিন্তু কখনো কখনো যে রাখতে হয়, সেটা আরও আগে হয়তো তোমাদের প্রথম দিকে হয়তো কোনো বইতে ছিল, হয়তো আগের দিকে বলা হয় ফার্মেটস প্রিন্সিপল। দেখবে এটা হয়তো কোথাও না কোথাও বইতে থাকবে, ফার্মেটস প্রিন্সিপল, ফার্মেটের নীতি। একজন বিজ্ঞানী ফার্মেট কি বলছে, আলোক রশ্মি একটা কোনো বিন্দু থেকে যখন আর একটা বিন্দু যাচ্ছে, সে যেভাবে হোক, হয়তো এরকম যাচ্ছে, প্রতিফলন, কিংবা সে কোনো মাধ্যম থাকে, হয়তো এখানে এরকম করে একটু বেঁকে যেতে পারে, প্রতিসরণ, সে যেভাবে হোক, আলো একটা বিন্দু থেকে আর এক বিন্দুতে যাওয়ার সময় কতগুলো এক বা একাধিক প্রতিফলন হোক বা প্রতিসরণের মাধ্যমে, এই যে তার গতিপথ, এই পথের মানটা, ধরো এখানে এ, এখানে ধরো বললাম সি, এই যে এসি প্লাস সিবি, এ থেকে বি পর্যন্ত, এখানে কি হবে গেছে, এ সি প্লাস সিবি, বলছে এই যে এটা কিন্তু কনস্ট্যান্ট। অর্থাৎ এমনটি নয় যে সে এখান থেকে এখানে গেল, আবার এখান থেকে এইরকম যাবে, এটা হতে পারে, কারণ হবে তখনই যদি এটা মেনে চলে। অর্থাৎ তার গতিপথের মান, তার যতটা পথ গেল, এটার মান, মোট মানটা ধ্রুবক, তা বলতে পারি এটা নির্দিষ্ট। তো
তবে দেখানো যায় যে তোমাদের সিলেবাসে নেই যে এইটার মান নির্দিষ্ট মান, এটা যেহেতু মানে হয় সর্বোচ্চ না হয় সর্বনিম্ন হয়। আর যাই হোক, এটা বিজ্ঞানী ফরম্যাট প্রমাণ করেছিলেন, সেটা তোমাদের সিলেবাসে নেই। তাহলে এই পথ যদি নির্দিষ্ট হয় তাহলে বুঝতেই পারছো তাকে ফিরে আসতে গেলেও সেই একই পথে আসতে হচ্ছে। ওই জন্যই সে ইচ্ছে করলে এখান থেকে যখন আবার এদিকে আসবে তাকে এই পথ ধরেই আবার ফিরে আসতে হবে। সে চাইলে অন্য কোনো পথ ধরে আসতে পারে না। আর আসতে গেলেই বুঝতেই পারছো তখন তাকে ধরো এখান থেকে যদি এখানে আসে তাহলে কিন্তু দেখাবে কি, দেখবে যে এখানে এই নিয়মগুলো আর কাজ করবে না। যেমন ধরো এখানে আপতন প্রদান সমান হবে না, মানে এটা এমনি সাধারণ যুক্তি বলছে, হবে না। তাহলে এক বিন্দু থেকে আর এক বিন্দুতে যাওয়ার পথ আলোর একটা নির্দিষ্ট মান হবে। হ্যাঁ, একে বলা আছে ফার্ম্যাটস প্রিন্সিপাল। এই প্রসঙ্গে আর একটা সংজ্ঞাও এখানে জেনে নেওয়া হলো কি, কাকে বলা হয় অপটিক্যাল পাথ, বা বাংলায় বলছে কি আলোকীয় পথ, বা শুধু আলোক পথও বলছে, আলোকীয় পথ, অপটিক্যাল পাথ কাকে বলে? এই আলোকীয় অপটিক্যাল পাথ। আমরা ধরো মনে করলাম আলো এখান থেকে এখানে গেল, একটা মাধ্যম এ থেকে বি, একটা মাধ্যম যার পৌঁছানো বললাম মিউ, জাস্ট ফর্ম বলছিলাম। এই এ বি এর এমনি জ্যামিতিক দূরত্ব, জ্যামিতিক ভাষায় বললে এই এ বিটাই বলবো, মানে এর পথটা কত কত রাস্তা গেছে, কত ডিস্টেন্স বলে আমরা বলবো যে এইটাই এ বি। কিন্তু অপটিক্যাল পাথটা কি, মানে পথ মানে দূরত্বটা বলা হচ্ছে। এটা বলছে শুধু এবি নয়, এবিটাকে যে মাধ্যমে যাচ্ছে তার মিউ অর্থাৎ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে আমরা গুণ করতে হবে, তাহলে মিউ ইন্টু ডি, এটাকেই বলা হচ্ছে অপটিক্যাল পাথ। ডি ও বললাম, তাহলে অপটিক্যাল পাথ কাকে বলবো না, পাবো কি করে? এইভাবে তার যে জ্যামিতিক দূরত্বকে ওই মাধ্যমে মিউ দিয়ে গুণ করো, পৌঁছাঙ্গ দিয়ে গুণ করলেই অপটিক্যাল পাথ পাওয়া যাবে। এবার এইটা ঠিক সংজ্ঞাটা এলো কি, আর যদি সংজ্ঞার আকারে বলতে হয় তাহলে বলতে হবে আলো কোনো একটি মাধ্যমে একটি নির্দিষ্ট সময়ে যে দূরত্ব যায় ওই সময়ে শূন্য মাধ্যমে যে দূরত্ব যাবে ওটাকেই বলা হচ্ছে ওর সমতুল্য অপটিক্যাল। কিরকম? ধরো এইটা, ধরো মনে করি এ থেকে বি থেকে সময় লাগছে কত টি, এখানে বেগ বললাম ভি, দূরত্ব কত এই যে এইটা, এটাকে নাম দিলাম ডি, এইটা। তাহলে সাধারণ পাটিগণিতের হিসাব কি বলছে? টি ইকুয়াল টু ডি বাই ভি, তাই না? দূরত্ব বাই ভি। তাহলে কি বলছে? তাহলে কোনো একটি মাধ্যমে নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগলো, আমার হিসাব বললো এইটা, তাহলে এটা বলছে ওই সময়ে যে দূরত্ব আলো যাবে শূন্য মাধ্যমে, তাহলে শূন্য মাধ্যমে যদি এই দূরত্বটা যদি ডি ড্যাশ হয় তাহলে ডি ড্যাশ মানে কি বললাম, সময় কিন্তু একই টি। এখানে বেগ কত, এখানে এসে এখানে ভি হল, এখানে নাম দিলাম ভি জিরো, তাহলে এটা কোনটা? এখানে নাম দিই ডি জিরো বলি। তাহলে শূন্য মাধ্যমে ওই একই সময়ে দূরত্ব সমান বেগ গুণিত সময়, সময় কিন্তু একই সময় বলেছি, তাহলে এখানে টির জায়গায় এখানে বসাও, কি নেবো এখানে টির জায়গায় ডি বাই ভি, আর এখান থেকে ভি জিরো ছিল। দেখো এই ভি জিরো বাই ভি এটাকে এখানে লিখছি আমি, এই যে শূন্য মাধ্যমে আলোর বেগ পাই ওই মাধ্যমে আলোর বেগ না, সংজ্ঞা প্রচারাঙ্ক ছিল আমরা বলি, তাহলে হতে এটা তো মিউ সংজ্ঞা অনুসারে, এটাই তোমার মিউ, তাহলে হতে ডি মিউ, এই যে বলেছিল, তাই না? সুতরাং এটা এসে এইভাবে এসছে। সোজা কথায় অপটিক্যাল পাথ পেতে গেলে আসল দূরত্বটাকে, জ্যামিতিক দূরত্বটাকে ওই মিউ গুণ করলেই হয়। এইভাবে আমরা অপটিক্যাল পাথ পাবো। আচ্ছা, এখানে আর একটু যে জিনিসটা আছে একটু বলে নিই সংক্ষেপে, এগুলো তোমাদের ক্লাস সেই এইটেও ছিল,
7-8 ছিল নিশ্চয়ই। অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নিশ্চয়ই মনে আছে। আলো ওই যে মরিচিকার গল্প টল্প নিশ্চয়ই মনে আছে তোমাদের, ছিল আগে, এগুলো এখানেও আবার আছে। এটা এই ঘটনা কখন ঘটে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, তাই না? এইটা তখনই ঘটে ইন্টারনাল টোটাল রিফ্লেকশন। টোটাল রিফ্লেকশন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যে টোটাল কথাটা বলছি, পূর্ণ প্রতিফলন। এটা কখন ঘটে মনে রাখতে হবে। এটা সবসময় হয় না। আলো যদি ঘন থেকে লঘুতে যায়, সবসময় এটা হতে হবে। ঘন থেকে, যে ঘন থেকে লঘুতে আমরা কি জানি? অবিলম্ব থেকে একটু দূরে সরে যায়। আচ্ছা, এই কোণটা যদি আরো বার ধরে এটুকু হয়, তাহলে একসময় কি হবে? একসময় সে এমন হবে যে আলোটা এখানে এসে পুরো একদম গা বরাবর গেল, এই একদম গা ঘেসে, এটা আমরা কি বলি? বিভেদ। এই যে কোণটা, যে কোণে, তাহলে আলো রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় একটা বিশেষ কোণে আপতিত হলে একে নাম দিলাম থিটা সি। আমি থিটা সির নামটা বলছি। একটা বিশেষ কোণে আলো যদি আপতিত হয়, দেখা যাচ্ছে যে প্রতিসৃত হওয়ার পর আলো রশ্মিটা পুরো বিভেদ তলের গা ঘেঁষে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এই কোণটা কত হবে? নিশ্চয়ই 90 ডিগ্রি। তাহলে যে কোণে আলো পড়লে এই কোণটা 90 ডিগ্রি হয়, প্রচুর করে মান। এই কোণকে বলা হবে ওই দ্বিমাধ্যমের সংকট কোণ। একে বলা হয় ক্রিটিক্যাল অ্যাঙ্গেল, সংকট কোণ। দেখো, এর পরে যদি আলো আরো বেশি কোণে পড়ে, বুঝতেই পারছো, এরপরে পড়লে আর তো এদিকে, আর তখন তো এদিকে যাবে না, তখন কি হবে? এটা তখন কি হবে? দেখো, তখন কিন্তু সে আর লঘু মাধ্যমে যাবেই না, আবার ঘন মাধ্যমেই ফিরে আসে। তাহলে আলো রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাওয়ার সময় যদি আপতন কোণের মান সংকট কোণের থেকে বেশি হয়, তাহলে আলো রশ্মি লঘু মাধ্যমে প্রতিষ্ঠিত না হয়ে পুনরায় ঘন মাধ্যমে ফিরে আসে। একই বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। আমরা থিটা সির সঙ্গে স্নেলস ল প্রয়োগ করি। দেখো, সাইন মিউ সমান, আমরা কি জানি? সাইন আই বাই সাইন আর। তবে এখানে এটাকে এটাকে বি বললে, তাহলে এ মিউ বি সমান সাইন, এখানে আই মানে থিটা সি, আর কত? আর তো 90 ডিগ্রি। তাহলে সাইন থিটা সি বাই 90 ডিগ্রি মানটা 1 সাইন 90 ডিগ্রি 1। এটা মানে কি? ঘন সাপেক্ষে লঘু। সাধারণত আমরা ধরি কি লঘু সাপেক্ষে ঘন, তাহলে এটা আমি উল্টে হবে, তাহলে হবে না 1 বাই বি মিউ এ সমান সাইন থিটা সি। অতএব থিটা সি সমান হবে সাইন ইনভার্স 1 বাই বি মিউ এ। দেখো, তাহলে বোঝা যাচ্ছে না, এটা অনন্যক। সংকট কোণের মান ওই মাধ্যমে প্রচঙ্কর কোণের অনন্যকের সাইন ইনভার্স। এইভাবে আমরা থিটা সি বের করতে পারি। সুতরাং বোঝা যাচ্ছে যত প্রচঙ্কের মান যত বেশি হবে যে মাধ্যমে, তার এটা মান ছোট হয়। ওই জন্য হিরে কেন চকচক করে দেখবে, হিরের ক্ষেত্রে এই সংকট কোণটা খুব ছোট হয়। কেন? এইটা খুব বড়, হিরের প্রচুরাঙ্ক 2 এর বেশি, 2.5 কাজ। এই জন্য সংকট কোণ খুব কম। সংকট কোণ যত ছোট হবে, এই কোণ যত কম হবে, তত তাড়াতাড়ি তত বেশি প্রতিফলিত হওয়ার, পূর্ণ প্রতিফলন হওয়ার সম্ভাবনা আছে। ওই জন্য হিরের ক্ষেত্রে চকচক করে বেশি, কেন? এটা পূর্ণ প্রতিফলন হয়। যে এটা কেন বলছি আমরা পূর্ণ প্রতিফলন? দেখো, এখানে কিন্তু সাধারণ প্রতিফলনে কী হয়? আলো খানিকটা কিন্তু এরকম এখানে ঢুকে আসে, খানিক বেরিয়ে, তার খানিকটা অন্য আর্ধে প্রবেশ করে। এখানে কিন্তু পুরো, এখানে আলো রশ্মির পুরোটাই কিন্তু প্রতিফলিত হয়, ওই জন্য এর নাম পূর্ণ প্রতিফলন। আর সম্পূর্ণ আলো ফিরে আসে বলে এখানে প্রতিবিম্ব বা যেখান থেকে প্রতিফলিত হয় এই জায়গাটা চকচক করে বেশি।
উজ্জ্বল বেশি, যেহেতু কোনো আলো এখানে নষ্ট হয় না, পুরোটাই ফিরে আসে, ওই জন্য একে বলা হয়। আর কেন বলে অভ্যন্তরীণ, কেন আলোটা বাইরে যাচ্ছে না, ওই মাধ্যম হতে থেকে যাচ্ছে, ওই জন্য অভ্যন্তরীণ, হ্যাঁ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। এর ফলে কি হয় জানো, অনেক উদাহরণ আর বলবো না। মরিচা কী করে সৃষ্টি হয়, ভুসা কালি মাখানো বল জলের ভেতরে চকচক করে, কচু পাতায় জলের ফোঁটা বা বৃষ্টির ফোঁটা করে চকচক করে নিচের দিকটায়, ওই সব জায়গায় একই ব্যাখ্যা। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেছে আলো রশ্মি, সংকরপন্থী বেশি হয়ে গেছে, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়েছে, চকচক করেছে। এগুলো আগেও ছিল, বইতে আবারও আছে, দেখবে, নতুন করে কিছু বলবো না। এখানকার একটা ছোট আমি বলে নেই যে মাছের ক্ষেত্রে কি সমস্যাটা হয়। দেখো মাছের জগৎটা কি না, মাছ হচ্ছে ধরো এটা জল, ধরো এটা একটা, হ্যাঁ ধরো মাছের ধরো অবস্থান, তাহলে এই যে এর যে চোখটা, সে কি দেখছে, সে এখান থেকে কেমন দেখবে জগৎটাকে। আচ্ছা আমি এখান থেকে একটা লম্বটান কাজে লাগবে, তাহলে কি হলো, দেখো ধরো একটা আলো রশ্মি আমি কল্পনা করি যে একদম এই বিভেদ তলটা আগে আসে, তাহলে কী হবে, ধরো এখানে এরকম এসছে, এরকম এখানে চোখে পড়বে। দেখো আলো, ধরো একটা বস্তু এখানে রাখা আছে, একটা বস্তু এখানে একটা গাছ ফাছ কিছু আছে, এই একটা এদিকে মাটি আটি আছে নিশ্চিত, ধরো এরকম একটা আছে, আলো এরকম আসছে আসছে এসে এখান থেকে এসে ঢুকে গেল। দেখো এটা কিন্তু ওই নবডির হয়ে গেছে। এগুলো যে কোনো বস্তু এখানে থাকলে কিন্তু এরকম আসবে যাবে। এবার এই যে কোণটা, এই কোণটা যদি ধরে নেই যে সংকট কোণ ধরে, কারণ এটা নবডির মানে সংকট কোণ হবে, তাই না, এটা সংকট কোণ। এবার যদি কোনো বস্তু মানে এর থেকে কোণ তো আর ছোটো হতে পারে না, মানে ছোটো বলছি বেশি হতে পারে না, 90 ডিগ্রি বেশি, তাহলে এ কী দেখবে, দেখো বস্তু আছে এখানে, এ কী চোখ দেখে সোজা, দেখো এখানে চোখে পড়লো মাছের চোখে, সে দেখবে কোথায়, দেখো সে দেখবে এরকম জায়গায় গাছটা আছে, দেখো গাছ আছে মাটিতে, মাছ দেখছে উপরে, ঠিক একই রকম হবে এখানেও এরকম হবে। তা দেখো তাহলে তাহলে মানে এর ভেতরে সমস্ত কিছু, তাহলে একদম মাটিতে যে বস্তু আছে এখানে, তাহলে আর বাকি যে বস্তু এরকম আসবে, এরকম একটু বেঁকে টেকে এসে এরকম করে আবার একটু এরকম এসে বেঁকে আসবে, তখন এটা আরেকটা এরকম ভেতরে দিতে হবে। তাহলে কী হবে, তার মানে হলো এইটাই, এর ভেতরে কিন্তু মাছ কোনো বস্তুকে দেখতে পাবেই না, মানে বস্তু থাকবে ও সে দেখবে এর ভেতরে। তাহলে মাছের জগৎটা এইরকম একটা বৃত্তের মতো, এইরকম একটা বৃত্তের মধ্যে সে পুরো, তার কাছে এটা একটা শঙ্কুর মতো হয়ে গেছে, পুরো জগৎটা এই জলের ওপরে এইটুকু অংশের মধ্যেই, মানে এরকম একটা শঙ্কুর মধ্যেই থাকবে। এবং এই কোণ কত, জলের সংকট কোণ এই বায়ু সাপেক্ষে 49 ডিগ্রি, মানে এই কোণটা আপনি এটা 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 হবে, এটা হবে 49 ডিগ্রি। তাহলে 49 মোট তাহলে হবে কত, মোট হবে 98 ডিগ্রি, এই যে কোণটা দেখো। তাহলে তার কাছে এই 98 ডিগ্রি কোণ যুক্ত একটা শঙ্কুর মধ্যে কী হবে না পুরো থাকবে। তাহলে এখানে তাই এটা নিশ্চয় বৃত্তের মতো হবে, শঙ্কু এই অংশে বৃত্ত, তা আমরা দেখি এইটা, এটা ব্যাসার্ধ কত, এটা আর বলি, এটাকে নাম দিই এইচ, তাই না। তাহলে আর এর সঙ্গে এই সম্পর্ক, এটা হচ্ছে থিটা নাম দিলাম এটা, তাহলে সাইন থিটা সি, তাই না, আমরা কি বলছিলাম 1/μ, তাই তো। এবার আচ্ছা এখানে আর এর সঙ্গে এখানে সাইন না ট্যান দরকার, ট্যান থিটা সমান লম্ব বাই, এই যে এর সাপেক্ষে এটা লম্ব বাই ভূমি আর বাই এইচ, অতএব আর ইকুয়াল টু কি হবে এইচ ট্যান থিটা সি। ট্যান মানে কি হবে আবার সাইন থিটা সি বাই কস থিটা সি। এবার এইচ সাইন থিটা সি মানে কি হবে 1/μ, তাহলে এখানে মিউ হয়ে গেল। এবার
কস থিটা কী করে আসবে? দেখো কস থিটা আমরা কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস এখানে বসাও 1 মাইনাস মিউ স্কোয়ার হবে না, করলে কত হবে? এটা করলে হবে মিউ স্কোয়ার মাইনাস 1 বাই মিউ স্কোয়ার। এই মানটা বসিয়ে দাও এখানে, মিউ মিউ কেটে যাবে, তাহলে কত আসবে এখানে? এখানে আসবে আর ইকুয়াল টু এইচ বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস 1। দেখো তাহলে মিউ মান জানা থাকলে কতটা মাছ আছে এই গভীরতায়, আর দেখবে এইরকম বৃত্তাকার পথের ভেতর দিয়ে, তাহলে এই সম্পর্কটা মাথায় রাখবে। আর এখানে আর একটা যেখানে দেখে নেবে এই অপটিক্যাল ফাইবার, আলোকীয় তন্তু। আজকাল এই এর জন্য আর কি এই যে কেবল এরকম বিশেষ তন্তু, স্বচ্ছ তন্তু হয়, এই দুটো অংশ আর কি আছে, একটা মাঝখানে একটা অংশ আছে আর এখানে একটা অংশ আছে আর ভেতরে আর একটা অংশ আছে। এই ভেতরেরটা ঘনত্ব বেশি, মানে মিউ বেশি, বা এটা ঘন মাধ্যম লঘু মাধ্যম। তারপরে কী হয়, ঘন থেকে লঘু গেলে কী হবে, এরকম বারবার ধরে আর কি, বারবার ধরে এরকম অভ্যন্তরীণ পূর্ণ প্রতিমা হয়ে গিয়ে পৌঁছায়। এতে কী হয়, যেহেতু অভ্যন্তরীণে কী হয়, কোনো নষ্ট হয় না, এটা সিগন্যাল অনেক দূর যায়। আজকাল দূরত্বের ক্ষেত্রে অনেক বেশি দূর বিভিন্ন সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে আজকাল সাধারণ কেবল না নিয়ে এরকম অপটিক্যাল ফাইবার নেওয়া হয়েছে। একে বাংলায় বলছে আলোকীয় তন্তু। এতে সুবিধা কি, এতে খরচ মানে শক্তি নষ্ট হচ্ছে না, যেহেতু অভ্যন্তরের পূর্ণ প্রতিফলন হয়, বেশি দূর যাবে এবং এটা খুব সূক্ষ্ম হয়, সরু হয়। এটা আমি এঁকেছি বড় করে, এগুলো সরু সুতোর মতো। এটা কিন্তু সাধারণ তার অপেক্ষা এর কার্যকারিতা বেশি, লংজিভিটি বেশি এটা, এবং এটা এতে পরিবহনটা খুব ভালো হয়। বইতে এখানে নেবে, খুব একটা করে কিছু না। ঠিক আছে, আজকে এই কথা, তোমরা এবার বাকি অঙ্কগুলো করবে আর কি।